বাঙালি সাহিত্যের অমূল্য রত্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগুলো আমাদের মন ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। তার প্রতিটি গল্পে জীবনের সরলতা, প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের মনের অতল গভীরতা ফুটে ওঠে। আজ আমরা তার একটি অনবদ্য ছোট গল্প, উমা রানী, নিয়ে আলোচনা করব। এই গল্পটি শুধুমাত্র এক নারীর জীবনের কথা নয়, বরং মানবিক সম্পর্ক, আত্মসম্মান এবং জীবনের কঠিন বাস্তবতার এক অনন্য দৃষ্টান্ত। চলুন, ডুবে যাই উমা রানীর অনন্য জগতে। বসন্ত পড়ে গিয়েছে না, দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময়ে তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন তক গভর্নমেন্টের চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গায়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘাট রেস করে ফিরছি। পিয়ন খানতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলুম। বাংলোর চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে শন শন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মার্ঘেরিটা, মার ২ নং বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা। দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলুম। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগল। অনেক দিনের শৈল যে কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কবেল পেকেছে। আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত, নানারকম মশলা তৈরি করে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছুটোছুটির আর অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্যে পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত তাপমান সে সহ্য করেছে আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়। যতদূর দৃষ্টি যায় পিছনে ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে কত খেলাধুলোয় শৈল জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউগাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দের মতোই ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তার পরদিন ছুটি নিয়ে দেশে চলে গেলুম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে ৩ বৎসর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম। শৈল প্রথম বুঝতে শিখেই আমার ভগ্নিপতির জন্যে একটা গলাবন্ধ বুনছিল, সেটা আধ তৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এল। সেইটে দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো।
আমার জুতো বুনে দেবার জন্যে উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া। তবু তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল, তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোন সংবাদ রাখতুম না। তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম, সে অনেকেরে অনেক অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে আর নাকি করবে না। এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাবার বিশেষ কোন টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেকদিন মারা গিয়েছিলেন, বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল, আমি নিজেও তখন অবিবাহিত। কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোন বৈচিত্র্য ছিল না। সকালবেলা ডাক্তারখানায় বসে নীরস একঘেয়েভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া। রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের, সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জোর কালাজ্বর, কালে ভদ্রে এক আধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকত না তখন পড়তুম। না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্করুমে পরিণত করে নিয়েছিলুম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতুম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনির্বন্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে নাকি আর এড়াতে পারলে না। এতে মনে মনে আমি তাকে কোন দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমই। তারই বলে সে এতদিন জুঝল তো। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলুম। আমার এমন কতকগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল, যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তু বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সে সব বিষয়ের কথাবার্তা কইবার জন্যেই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। সেও খুব উৎসাহ দিল। অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি। হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইটেই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কে একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকল আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে। বোধ হয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলুম, টুনি, ওই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা, দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে, তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিকচর্চার ডার্করুম করে তুলেছিল। দিন মানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, বললে, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি। তার ওপর তো আবার চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি গম্ভীর হল, বললে, আপনি এসে পর্যন্ত তো এ বাড়ি একবারও আসেননি দাদা। আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলা ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাইফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এ বাড়ি এসেছিলুম, তারপর আর এ বাড়ি আসিনি।
দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, দাদা বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিয়ে বললে, ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমায় পায়ের কাছে প্রণাম করছে। দিব্যি মেয়েটি তো। রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোকড়া কোকড়া ঠাস বুনানি কালো চুল, মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন। বয়স বোধ হয় 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলেপিলে কিছু নেই। তাদের সঙ্গে কি জানাশুনো ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নামটি কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মধুস্বরে উত্তর দিল, উমারানী। আমি বললুম, আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? এসো উমারানী, এই চৌকিটায় সে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসলুম। খানিকক্ষণ তার সঙ্গে একথা সে কথা নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমারানী একটু হেসে চুপ করে রইল। আমি বললুম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মাউয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞাসা করলুম, মাও সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিসারিয়েটে চাকরি করেন। তোমার আর কোন ভাই বোন নেই না? না, আমার পর আমার আর এক বোন হয়, সে আতুরেই মারা যায়। তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে। ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেবার জন্যে জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জান উমারানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম। বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারি। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলুম। এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলি বলছিল মাটির দিকে চোখ দুটি রেখে, যে আমার বড় ভালো লাগল। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষণী মেয়ে। আচ্ছা, অন্য আর এক সময়ে আসব, এখন আসি। দাঁড়িয়ে উঠেছি। উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। আমি তাকে বললুম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আবার মামার বাড়ি এলুম। অষ্টমী পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। আমার মামার বাড়ি পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাবার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা? দিদি এসেছিলেন আরতির সময়ে, আপনাকে দেখবার জন্যে আপনার ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্যে। আপনি উঠলেন না। তারপর তারা সব চলে গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, দিদি মানে? ও বাড়ির উমারানী? হ্যাঁ দিদি, টুনিদি।
এরা সব আরতির সময় এসেছিলেন কিনা। উমারানীর কথা আমার খুব মনে ছিল। তার সেই ভক্তিনব মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তার পরদিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকেও না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তা এতদিন এসেছ, এবারই কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমারানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরেই হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও গে, এখানে এই ধোয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল, এসে বলে উঠল, এ কি দাদা যে, কি ভাগ্যি। বৌদি দাদা দাদা লে মোড়ে ফি দিন আমায় জিজ্ঞেস করে দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন তো। দাদার দায়ে পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন, এ বাড়ির চৈকাঠ মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি। আমাকে একটু অপ্রতিভই হলো। উমারানীর কোকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিনি। টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগল। আমি দালানে একটা খাটের ওপর বসেছিলুম। উমারানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন, সে কথা কি ঠিক? উমারানী নতমুখেই উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাপের জন্যে তৃষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললুম, আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমারানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললুম, তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি, দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জলহাওয়া, আর এই ধুলো ধোয়া ভালো লাগতেই পারে না। উমারানী একটুখানি হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বললে, ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্থানীরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের, আর সেখানে এ সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, রানী, আমি যতবার আসব যাব, ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধ হয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললে, কাল বিকেলে আসবেন দাদা। এর আগে উমারানী কখনো আমায় দাদা বলে ডাকেনি। আমি ওর মুখে দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললুম, কাল তো বিজয়া দশমী, আসব বইকি। তার পরদিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম। সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সে ঘরের দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে একটা বড় সুন্দর দৃশ্য দেখলুম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি, ঘরের মধ্যে খাটের ওপরে বসে আমার ছোট ভাই শচীশ। তার বয়স 12-13। তার পাশে উমারানী দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছনে আমার দিকে এমন কোমল স্নেহের সঙ্গে। উমারানী শচীশের কাঁধের ওপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বরদিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে, আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না।
উমারানীর প্রতি এতদিন অননুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতর ঢুকে পড়ে উমারানীকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল হঠাৎ যে, খামকা যে এত প্রণাম করে। আজ বিজয়ার প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আজ যে তাকে ধরে ফেলেছি। তার ভাই বোন বিহীন নির্জন প্রাণটি কিসের জন্যে তৃষিত হয়ে আছে, তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করছিলুম, জগতের মধ্যে ভাইবোনের একটু স্নেহ পাবার জন্যে ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জুড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে, দাদা, একটু মিষ্টিমুখ করুন। আমি টুনিকে বললুম, আয় টুনি। সকলে মিলে উমারানীকে খাটের ওপর বসালুম। খাবার সকলকেই দিলুম। উমারানী লজ্জায় একেবারে আর্ষ্ট। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘোমটা বেশ করে খুলে দিলুম। বললুম, আমি দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী? আমার লক্ষণী ছোট বোনটি জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলুম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরও খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানী কাছে এসে দাঁড়াল। জিজ্ঞাসা করলুম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? ওপরের ঘরের জানলা থেকে দেখছিলুম। বেশ ভালো, অনেক রকমের প্রতিমা না? হ্যাঁ, কত সব বড় বড়। তারপর একটু চুপ রে থেকে আমার দিকে চেয়ে বললে, দাদা, কাল আসবেন না? আমি বললুম, সে কি বলতে পারি, সময় পাই তো আসব, আবার শিগগির চলে যাব কিনা, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতেই হবে। উমারানী নতমুখে চুপ করে রইল। বললুম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। উমারানী বলে, বাবা বোধ হয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেবার জন্যে বললুম, তবে আর কি, এই দুটো দিন কোন রকমে কাটালেই তো। সে একটু চুপ করে থেকে তারপর যেন ভয়ে ভয়ে বললে, যাবার আগে একবারটি এ বাড়ি আসতে পারবেন না দাদা? বললুম, খুব আসব বইকি, নিশ্চয়। এর ৬-৭ দিন পর গৌহাটি রওনা হলুম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলুম, উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি। কী কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা, যাবার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন। তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাবার আগে উমারানীর সঙ্গে দেখা করা আর আমার ঘটে ওঠেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানীর কথা প্রথম আমার খুব মনে হতো। তারপর দিনতক পরে তেমন বিশেষ করে আর মনে হতো না, ক্রমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পরে গৌহাটির চাকরি ছেড়ে দিলুম। শিলচর, দার্জিলিং নানা চা বাগান বেড়ালুম। দু-একটা হাসপাতালেও কাজ করলুম। সব সময় নির্জনে কাটাতুম। একা বাংলোয় থেকে থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারিপাশ ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার কাছে বড় প্রিয়।
বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলুম জগতের যুগ যুগের জ্ঞানবীরদের এই গাউস, জলনা হেলমহোল্টস, গেকি, লোগান, ডসন, যাদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময়ী বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে। যাদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরত্ব ভেদ করে নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে। তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতুম। জগতের রহস্যভরা অন্ধিসন্ধি তাদেরই প্রতিভার তীর সার্চলাইট পাতে উজ্জ্বল হয়ে, তবে তা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এই রকম 7-8 বছর পরে আবার কলকাতায় গেলুম। ভাবলুম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলুম। শুনলুম সামনের বাড়িটায় আমার ভগ্নিপতিরা আর থাকে না। তারা বছর 5-6 হলো দেশে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এরকম মনে করবার কোন কারণও দেখতে পাচ্ছিলুম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে সে পড়ছি। এমন সময় কে ঘরে ঢুকল। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম মা। তারপর চিনলুম টুনি। অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য ও হলুম, তেমনি খুব আনন্দিতও হলুম। টুনি বললে, সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতায় এসেছে, সিমলেতে তাদের কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলুম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোড়দা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলুম, উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল। তারপর বললে, দাদা সে অনেক কথা, আপনি এখানে আছেন তা আমি জানতুম। সেই সব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। আমি বললুম, কি ব্যাপার শুনি? সে ভালো আছে তো? টুনি বললে, সে ভালো আছে কি? কি আছে সে আপনিই শুনুন না। সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এল তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়ের কনে বাপের বাড়ি থেকে এসেছিল, এমনি অদৃষ্ট, আর সেমুখ হতে হলো না। তারপর আমি জিজ্ঞাসা করলুম, উমারানীর মা? টুনি বললে, শুনুন না। মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোন সম্বন্ধ রাখেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন। বৌদি থাকেন চাঁপাপুকুরের বাড়িতে পড়ে, দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে, সে মুখ ফুটে কখনো কিছু বলে না। কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষের ও কষ্ট যে কি, সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন, বৌদিকে কষ্ট জানতে দেননি। তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু পিসিমা। সেই শান্ত ছোট মেয়েটির উপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হলো। জিজ্ঞাসা করলুম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বললে, তা তিনিই জানেন। তবে তিনি নাকি বলেন, জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে করার তার কোন ইচ্ছা ছিল না। এই সব। বরদাও দেশের বাড়িতে থাকেন। বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে এমন একটা লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন, কিন্তু সে না থাকার মধ্যে। সে খানিকক্ষণ চুপ করে রইল,
তারপর বললে, আপনাকে একটা কথা বলি দাদা, আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারিনে দাদা। সেবার চাপা পুকুরে গিয়েছিলুম। বৌদি বললে, আমার দাদার কথা কিছু জান ঠাকুরঝি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়াকপালি সে, কারুর কাছ থেকে কোন স্নেহই কোন দিন সে পেল না। আপনার পায়ে পড়ি দাদা, আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধ হয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিসার ওপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির চিলছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলুম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বললে, সে একরকম না যাওয়াই দাদা। বছরে হয়তো দুবার, তাও গিয়ে এক আধ দিন থাকেন। তাও যান সে কি জন্যে? কিস্তি নাকি সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য এক আধটা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয়টি ছিল যেমনই চিত্তাকর্ষক, বক্তৃতার অর্থাংশ ও বক্তার যুক্তিপ্রণালী ছিল তেমনি দুর্বোধ্য। আরম্ভ হবার সময় ছাত্রের দলে হলো ভরা থাকলেও বেগতিক বুঝে। বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল। কেবল জনকতক নিতান্ত নাছোড়বান্দা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্যমূর্তি ঋজুদেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর। কলকাতায় ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর আমার অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গে জীবন যাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানীর বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতিভরা দৃষ্টি। অনেক দিন পরে বাবাকে দেখতে পাবার জন্যে তার সে করুণ আগ্রহ। তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেকদিন পরে আবার বড় মনে পড়ল। ভাবলুম, সত্যিই কারুর কাছ থেকে কোন স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বাকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিনরাত চোখের জলে ভাসবে? জগতের আনন্দবার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি কেউ নেই? বাইরে যখন এলুম তখন গোলদিঘির জলের ওপর চাঁদ উঠেছে, কিন্তু ধোঁয়াভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার ক্ষুদ্রমহিমা আত্মপ্রকাশ করতে পারত না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর অমন বৃষ্টি ধোয়া যায় ফুলের মতো জ্যোৎস্নাও ধোয়ার জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতার দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত, এই ত্রয়োদশী এবার কার মতো সব মিথ্যে, সব ব্যর্থ ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক। সেই শুভ রাতটির, যে রাতে আকাশ ভরা সার্থকতা ওকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্যে দিয়ে,
তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে। গভীর রাতের নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্যে দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে, এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে আমি হারিয়ে বসেছিলুম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল।